তিহানের হাত থেকে রক্ত পড়ছে দেখে নিশাত ছুটে এসে ধরতে চাইলে তিহান অন্য হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, কিছু হয়নি, আমার এত ব্যস্ত হওয়া লাগবে না। গলগল করে রক্ত পড়ছে আর তুমি বলছো কিছু হয়নি? পাগল হয়েছ তুমি? নিশাত উত্তেজিত হয়ে বলল। তিহান কিছু না বলে দরজা খুলে চলে গেল। নিশাত সেই জায়গায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। আর কত দুঃখ সইবে সে? না নিজে শান্তি পাচ্ছে না, তিহানকেও শান্তি দিচ্ছে। তিহান বাড়ির বাইরে এসে অয়নকে কল দিল। অয়ন রিসিভ করতেই বলল, দোস্ত তুই কই? আমি তো বাসায় আসছি মাত্র। ঠিক আছে আমি আসছি। হাত কেটে গেছে। কি বলছিস? তাড়াতাড়ি আয়। বেশি ব্লিডিং হলে কিন্তু সমস্যা আছে। তুই জলদি আয়। আসছি। তিহান চলে যাবে এই সময় নিশাতেস পিছন থেকে ওর ডান হাত ধরে থামিয়ে দিল। তিহান পিছনে ঘুরতেই দেখল নিশাত কাঁদছে। নিশাত কাঁদতে কাঁদতে বললেই অবস্থায় তুমি কোথায় যাবে না? বাসায় চলো, হাতের কাজগুলো পরিষ্কার করে বাঁধতে হবে। না প্রয়োজন নেই, আমি অয়নের বাসায় যাচ্ছি। না প্লিজ, ততক্ষণে অনেক রক্ত পড়বে। আমি কাজ পরিষ্কার করে দিচ্ছি আর অয়ন ভাইয়াকেও আসতে বলছি। তিহান কোনো কথা না বলে চলে যেতে নিলেই নিশাত বললাম, আর কসম তুমি যাবে না। তিহান আর যেতে নিয়েও যেতে পারল না। গটগট করে ওপরে চলে গেল। নিশাত ওপরে এসে ফার্স্ট এইড বক্স আর গরম পানি নিয়ে এসে তিহানের হাতের কাজগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। একটু পর অয়ন এসে তিহানের হাতে ইনজেকশন দিয়ে দিল যেন ইনফেকশন না হয়। ইনজেকশন দেওয়া শেষ হতেই তিহান বাসা থেকে বের হয়ে গেল, পিছন পিছন অয়নও আসল। তিহান এক হাত পকেটে ঢুকিয়ে হাঁটতে লাগল। অয়ন ওর পাশাপাশি এসে হাঁটতে হাঁটতে বলল, কি রে তুই এমন করলি কেন হঠাৎ? নিশাত আমাকে ভালোবাসে না ইয়ার। আমি কি করব বল? ও কি তোকে বলছে যে ও তোকে ভালোবাসে না? হ্যাঁ, এই জন্যই তো রাগ উঠেছিল আর হাতের এই অবস্থা করলাম। দোস্ত রাগটা একটু কন্ট্রোল কর। আর তোর কি মনে হয় ও বললেই হলো ও তোকে ভালোবাসে না? আমি তোকে গ্যারান্টি দিচ্ছি ও তোকে ভালোবাসে, কিন্তু হয়তো আসাদ সাহেবের জন্য কিছু বলতে পারছে না। কারণ ও জানে না আসাদ সাহেব যে ওর বাবা না। তোর উচিত সব বলে দেওয়া। হ্যাঁ, কালই বলবো। আর যাই হোক, আমি পারবো না ওকে ছাড়তে। আরও কিছুক্ষণ অয়ন আর তিহান কথা বলল। তারপর অয়ন ওর বাসায় চলে গেল আর তিহান বাসায় চলে এলো। তিহান নিশাতের রুমের সামনে এসে দেখল দরজা বন্ধ। তিহান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। নিশাত ভার্সিটির সামনে আসতেই দেখল তিহান আগে এসে দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে চমকে গেলেও ওপর থেকে কিছু বুঝতে না দিয়ে সাইড কেটে চলে যেতে নিলেই তিহান নিশাতের এক হাত ধরে ফেলল। নিশাত বিরক্ত হয়ে বলল, হাত ছাড়ো, ক্লাসে যাব। আজকে আর ক্লাসে যাওয়া লাগবে না। আজকে আমরা ডেটে যাব। তিহানের এমন কথা শুনে নিশাতের মাথা ঘুরতে লাগল। ডেট মানে? এই ছেলে কি বলছে? কিছুটা বিস্ময় কাটিয়ে নিশাত বলল, কি বলছো তুমি এগুলো? আমরা ডেটে যাব মানে কি? ভার্সিটিতে পড়িস তারপরও জানিস না ডেটে কেন যায়? আর আমরা তো হবু বরবউ, তো আমরা তো যেতেই পারি। ওয়েট ওয়েট, কি বলছো তুমি এগুলো? আমার তোমার সাথে না, প্রান্তর সাথে বিয়ে ঠিক হয়েছে। হোক, তাতে কি? বিয়ে তো আমার সাথেই হবে। এখন চলো বেবি। এটা বলে নিশাতকে টেনে নিয়ে যেতে লাগল। নিশাত মোড়ামুড়ি করছে। তিহান নিশাতের মোড়ামুড়ি দেখে বলল, মোড়ামুড়ি করলে কিন্তু সবার সামনে কোলে নিয়ে নিব। তাই শান্তশিষ্ট ভাবে আয়।
নিশাত আর মোড়ামুড়ি করল না, কারণ এত বছরে তিহানকে ও হাড়ে হাড়ে চিনে, তাই আর মোড়ামুড়ি করার সাহস পেল না। তিহান একটা রিকশা ডেকে উঠে পড়ল পাশে। নিশাত বসল, ঠিক বসল বলা চলে না, তিহানের চোখ রাঙানিতে বসতে হল। রিকশা চলতে আরম্ভ করল আর তিহান রিকশার হুড উঠিয়ে দিল। নিশাত ভ্রু কুঁচকে বলল, হুড উঠালে কেন? আরে রোমাঞ্চ করতে সুবিধা হবে তাই। এটা বলে তিহান চোখ মারল। তিহান ভা। এরপর আর কিছু বলতে দিল না তিহান। নিশাতের ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলল শুধু, তিহান নট ভাইয়া, আমরা ভাই বোন না, আমি তোমাকে ভাইয়ের চোখে দেখি। নিশাতের কথা শুনে তিহান নিশাতের কোমরে হাত দিয়ে কানের কাছে মুখ এনে বললেখন থেকে সাইয়ার চোখে দেখবি। নিশাত পুরোপুরি শকে আছে। তিহান কখনো ওর কোমরে এভাবে হাত রাখেনি, আর এভাবে কথাও বলেনি। এখনো হাতটা কোমরেই আছে। নিশাতের হুঁশ আসতেই বললাম, আর কোমর থেকে হাত সরাও। আমি আমার হবু বউয়ের কোমরে হাত রেখেছি, তোর কি? আচ্ছা তুমি এত অসভ্য অভদ্র কেন? তিহান একটা বাঁকা হাসি দিয়ে বলল, তুই বাধ্য করেছিস, আমি তো হতে চাইনি। রিকশা অয়নদের বাসায় থামল। তিহান আর নিশাত দুজনই নামল। নিশাত জিজ্ঞেস করল, এখানে আনলে কেন? আরে বললাম না আমরা ডেট করব, সেই জন্য এটাই পারফেক্ট প্লেস। মানে কি বলছ? নিশাত মোটামুটি ভয় পেয়েছে তিহানের কথা শুনে। তিহান ঠোঁট টিপে হেসে বলল, যা, সত্যিই বললাম। অয়ন আর ভাবি কেউ নেই, ওরা কুষ্টিয়া গেছে। আমাকে বাড়ির চাবি দিয়ে গেছে। আহা, পুরো বাড়িতে কেউ নেই, আমি আর তুই। এটা বলে আবার একটা বাঁকা হাসি দিল। নিশাত ভয় ভয় বললে, এমন করছ কেন? প্লিজ যেতে দাও। তিহান পারছে না, হাসতে হাসতে গড়াগড়ি খায়। কিন্তু এখন হাসলে সব প্ল্যান ভেস্তে যাবে, তাই হাসিটা কন্ট্রোল করে বললারে, ভয় পাচ্ছিস কেন? চল ভেতরে যাই। এটা বলে নিশাতের হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। তারপর ভেতর থেকে দরজায় তালা আটকে দিয়ে তিহান পা উঠিয়ে সোফায় বসে পড়লে। নিশাত ওর মুখোমুখি সোফায় গুটিসুটি হয়ে বসল। তিহান নিশাতের দিকে তাকিয়ে বলল, ইসস, প্রথম ডেট, ফিলিং এক্সাইটেড? তোর কেমন লাগছে? নিশাত মনে মনে বলল, ডরে মরে যাচ্ছি, আর উনি এক্সাইটেড। আল্লাহই জানে কি করবে। বেশি কিছু করতে আসলে বাথরুমে ঢুকে বসে থাকব। নিশাতের মনে মনে এই প্ল্যান চললেও ওপরে ওপরে বলল, কি করবা তুমি আমার সাথে? ডেটে এসে মানুষ কি করে, তাও আবার রুম ডেট। এটা বলে তিহান নিচের ঠোঁট কামড়ে চোখ মারল। তিহানের কথাবার্তায় ভয় লাগছে নিশাতের। কোনোমতে পালাতে পারলেই বাঁচা যেত, কিন্তু পালানোর কোনো উপায় নেই। নিশাতের চিন্তিত মুখ দেখে তিহান মুচকি হেসে কিচেনে চলে গেল। কিছুক্ষণ পর এক মগ কফি এনে নিশাতের পাশে বসে বলল, ভাবলাম এক কাপেই হবে আমাদের দুজনের, তাই না? আমি খাব না। নিশাত অন্যদিকে তাকিয়ে বলল। নিশাতের কথা শুনে তিহান ওর কোমর চেপে ধরে কিছুটা কাছাকাছি এনে বললেখন খাবি নাকি আর একটু? তিহানের আর কিছু বলতে হল না। নিশাত কফির কাপ থেকে এক চুমুক দিয়ে আবার তিহানের হাতে দিল। তিহান বাঁকা হেসে নিশাতের ঠোঁট ছোঁয়ানো অংশ থেকে খাওয়া শুরু করল। খাওয়া শেষে বলল, চল বেডরুমে চল। নিশাত ভয় পেয়ে বলল, বেডরুমে যাব কেন? আরে যা হবে সব তো ওইখানে হবে। তিহানের কথায় নিশাত ঢোক গিলল। তিহান নিশাতের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে ওকে কোলে তুলে নিল। নিশাত হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলল, না না প্লিজ, আমার সাথে এমন করো না, নামাও আমাকে। তিহানের কোনো ভ্রুক্ষেপ নেই, ও বেডরুমে এসে নিশাতকে বেডে বসিয়ে দরজা আটকে দিল। তারপর শার্ট খুলে নিশাতের দিকে এগুতে লাগল।
নিশাত ভয় চুপসে গেছে তিহানের এই রূপ দেখে। তিহান একেবারে নিশাতের কাছাকাছি চলে এসেছে। তিহানকে এত কাছাকাছি দেখে নিশাতের বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হয়ে গেছে। নিশাত চোখ বন্ধ করে ঢোক গিলতে লাগল। কিন্তু ৩-৪ মিনিট পার হওয়ার পরও তিহান কিছু করছে না দেখে নিশাত চোখ খুলতেই দেখল তিহান ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এবার নিশাত তোতলাতে তোতলাতে বলল, তো তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তিহান কিছু না বলে টুপ করে নিশাতের গালে একটা চুমু দিয়ে সরে গেল। নিশাতের মনে হল ৪৪০ ভোল্টেজে ঝাটকা খেল মুহূর্তেই। পুরো শরীর স্থির হয়ে আছে। তিহান নিশাতের সামনে থেকে সরে গিয়ে ফ্যান ছেড়ে দিয়ে বলল, তুই কি ভয় পেয়েছিস? ভয় পাস না, গরম লাগছিল বলে শার্ট খুলেছিলাম। নিশাত পুরে জমে গেছে, কোনো কথাই বের হচ্ছে না মুখ থেকে। একটু আগের দৃশ্যটা চোখের সামনে ভাসতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তার ওপর তিহান শার্ট খুলে বসে আছে। লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। এভাবে তিহানের দিকে তাকাতে বেশ লজ্জা লাগছে, তাই নিশাত বলল, শার্টটা পরে নাও প্লিজ। কেন? তিহান বলল, আমার লজ্জা করছে। নিশাত অন্যদিকে তাকিয়ে বলল, কি? শার্ট খুলেছি আমি, লজ্জা আমার পাবার কথা, তুই কেন পাচ্ছিস? তিহানের কথা শুনে নিশাত মনে মনে বলল, তুমি লজ্জা পাবা কেমনে? তুমি তো হাড়ে হাড়ে অসভ্য, অভদ্র। তোমার দ্বারা লজ্জা অসম্ভব। মনে মনে এগুলো বললেও মুখে বলল, জানি না। তুমি শার্ট পরো প্লিজ। তিহান শার্টটা গায়ে জড়িয়ে হাসতে হাসতে নিশাতের দিকে এগুতে এগুতে বললে, তো লজ্জা পেলে আমি বাসর করব কেমনে আল্লাহই জানে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আজকে সারাটা দিন তুমি এসব অসভ্য লুচু মার্কা কথাবার্তা বলছো কেন? কই বললাম লুচু মার্কা কথা? আমি যে তোর সাথে লুচু মার্কা কথা বলছি এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ লাগবে কেন? আমি তো নিজেই প্রমাণ। জি না ম্যাডাম, আপনার মুখের কথায় চলবে না, আমার হাতে কলমে প্রমাণ লাগবে। এটা বলেই আবার টুপ করে নিশাতের গালে চুমু খেল। নিশাত তড়িৎ গতিতে গালে হাত দিয়ে বলল, কি করলে তুমি? তিহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি করলাম আমি? তুমি মাত্রই আমাকে চুমু দিলে। কোনো প্রমাণ আছে যে আমি তোকে চুমু দিয়েছি? নিশাতের এবার প্রচণ্ড রাগ উঠছে। 2 বার চুমু দিয়েও অস্বীকার করছে। রাগে হিতাহিত জ্ঞান ভুলে নিশাত তিহানের কলারটা টেনে ধরে ওর গালে একটা কামড় দিয়ে দিল। নিশাতের এমন কাণ্ডে এবার তিহানের চোখ বের হওয়ার উপক্রম হল। তিহান নিশাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি করলি তুই এটা? এবার নিশাতের হুঁশ আসল। ও মুখ চেপে ধরে পিছনে ঘুরে গেল। ইস, কি লজ্জা! নিশাত মনে মনে বলছে, এটা আমি কি করলাম আল্লাহ! আর তিহান গালে হাত দিয়ে বলল, প্রথমবার ছুলি, তাও চুমু না, ডাইরেক্ট কামড়। তারপর নিশাতকে নিজের দিকে ঘুরিয়ে মুখ থেকে 2 হাত সরিয়ে বললে, তো লজ্জা এখন পাওয়া লাগবে না, এমনিতেও কামড় দিছিস, যদি চুমু দিতি তাহলে লজ্জা পেলে কিছু বলতাম না, কিন্তু কামড় দিয়ে এত লজ্জা পাওয়া উচিত না। তোমার মতো এত অভদ্র না আমি। তিহাম মুখ ভেঙচিয়ে বললার, আপনার মতো আমি এত লজ্জাবতী না। তিহানের মুখ ভেঙচানো আর কথা বলার স্টাইল দেখে নিশাত হেসে দিল। তিহান নিঃশব্দে নিশাতের দিকে তাকিয়ে ওর হাসিটা দেখছে। নিশাত হঠাৎ হাসি থামিয়ে বলল, কি দেখছ? তিহান নিশাতকে আচমকা জড়িয়ে ধরে বলল, তোকে অনেক ভালোবাসি। যতে বলবো ততই বোধহয় কম হয়ে যাবে। প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না। নিশাত তিহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে অনুভব করছে, কিন্তু হঠাৎই আসাদ সাহেবের কথা মনে হতেই নিশাত তড়িৎ গতিতে তিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমি পারবো না তোমাকে ভালোবাসতে।
আমি বাবাকে কথা দিয়েছে তার পছন্দমতো ছেলেকে বিয়ে করব। তিহান তীক্ষ্ণ দৃষ্টিতে নিশাতের দিকে তাকিয়ে বলল, সাদ সাহেব তোর বাবা না। নিশাত চমকে ফিরে তাকিয়ে বলল, কি বললে তুমি? যেটা বলেছি একদম সত্যি বলেছি। আসাদ সাহেব তোর বাবা না। তোর বাবা ছোটবেলায় মারা গেছেন। তখন নানুরা জোর করে খালামনিকে আসাদ সাহেবের কাছে বিয়ে দেয়, যাকে তুই এখন বাবা হিসেবে চিনছিস। এই লোকটা তোকে কখনোই ভালোবাসেনি, শুধু ভালোবাসার অভিনয় করেছে। কেন জানিস? সম্পত্তির জন্য। তোর সৎ বাবার আগেও আরও বিয়ে হয়েছে, সেখানে একটা ছেলে আছে যার নাম প্রান্ত। তোর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, কারণ তোর বাবা উইল করে গেছে তোর নামে সম্পত্তির 30% আর তোর হাজবেন্ড পাবে 70%। এখন এই সম্পত্তি পাওয়ার জন্য তোকে প্রান্তের সাথে বিয়ে দিতে চাচ্ছে। নিশাত বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল। তিহান এসব কি বলছে? কিছুই মাথায় ঢুকছে না। নিশাত তিহানের দিকে তাকিয়ে বললামই তোমার কথা বিশ্বাস করি না। এই বলে নিশাত দৌড়ে ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। তিহানও পিছন পিছন আসতে লাগল। নিশাত মেইনডোর খুলে অয়নদের বাড়ি থেকে বের হয়ে দ্রুত একটা সিএনজি নিয়ে চলে গেল। তিহান পিছন থেকে অনেকবার ডাক দিল, কিন্তু নিশাত কোনো কথা বলেনি। তিহানের রাগে মাথা ফেটে যাচ্ছে। নিশাত তাড়াতাড়ি বাসায় এসে আসাদ সাহেবের ঘরে এসে দেখল সে কি একটা কাজ করছে। নিশাত হুট করে তাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি নাকি আমার আসল বাবা না? আসাদ সাহেবের ভেতরে মোচড় দিল। সে নিশাতকে বিশ্বাস করানোর জন্য বলল, কে বলছে তোকে মা? আমি তোর বাবা। কারো কথাই বিশ্বাস করবি না। আর আমি যদি তোর বাবা না হতাম তাহলে তোর মাই তো বলতো। নিশাত আসাদ সাহেবের গলা জড়িয়ে ধরে বললামই জানি তুমিই আমার বাবা। আমি কারো কথা বিশ্বাস করিনি। এবার আসাদ সাহেব কৌশলে নিশাতকে জিজ্ঞেস করল, কে বলল তোকে এসব কথা নিশু? তিহান ভাইয়া বলেছে তুমি নাকি আমার বাবা না। আমি কিন্তু একদম বিশ্বাস করিনি। আসাদ সাহেব ভেতরে ভেতরে ফেটে পড়ল। কিন্তু এখন নিশাতকে বোঝাতে হবে তিহান মিথ্যা কথা বলছে। তাই আসাদ সাহেব বললেন, তিহান মিথ্যা কথা বলেছে। ও চায় আমাদের মধ্যে ফাটল ধরুক। তুই একদম ওর কথা বিশ্বাস করবি না, আর ওর সাথে কোথায় যাবিও না। আচ্ছা বাবা। তারপর নিশাত নিজের রুমে চলে গেল। নিশাত যাওয়ার পর আসাদ সাহেব বাড়ির দারোয়ানকে বলল, তিহান আসলে যেন ঢুকতে না দেয়। নিশাতের পিছনে পিছনে তিহানও এসেছে, কিন্তু এসে দেখে বাড়ির দারোয়ান ওকে ঢুকতে দিচ্ছে না। দারোয়ানকে জিজ্ঞেস করার সে বলল, বর সাহেব আপনাকে ঢুকতে দিতে মানা করেছে। এমনিতেই রাগে আগুন হয়ে আছে, তার ওপর এখন আরও রাগ হচ্ছে। তিহান নিশাতের ফোনে কল দিল। নিশাত তিহানের কল দেখে রেসপন্স করল না। তিহান কলের ওপর কল দিচ্ছে। এক পর্যায়ে নিশাত বিরক্ত হয়ে নিজের ফোনই বন্ধ করে দিল। এবার নিশাতের ফোন বন্ধ পেয়ে মাথা আরও বিগড়ে গেল। মানে এই মেয়ে কি পেয়েছে? তিহান ওদের বাড়ির সামনে থেকে চলে গেল। একে অন্যভাবে সায়স্তা করতে হবে। মোটামুটি রাত 1টা বাজতে চলল। সারদিন তিহান অয়নদের বাসায় ছিল। এখন নিশাতদের বাসার সামনে আসল। উদ্দেশ্য নিশাতের রুম। কিন্তু যাবে কিভাবে? গেটে তালা ঝুলানো, দেয়ালও টপকানো যাবে না। দেয়ালের ওপরে কাচ বসানো, কিন্তু যাওয়াটা অনেক প্রয়োজন। তিহান গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল। হঠাৎ মাথায় আসলো মিরাজের কথা। মিরাজ তো রাতে বাড়িতেই থাকে। তিহান মিরাজকে কল দিল। রিং হওয়ার কিছুক্ষণ পর মিরাজ রিসিভ করতেই তিহান বলল, মিরাজ তুমি কি বাসার ভেতরে?
জি ভাই, আমি মাত্রই শুয়েছি। একটা হেল্প করবে? জি ভাই, আপনি বলেন। আমি বাসায় ঢুকতে পারছি না। আমাকে ঢুকতে একটু হেল্প করবে? কিভাবে ভাই? তুমি একটা চাদর নিয়ে বাইরে আসো, বাকিটা আমি দেখছি। মিরাজ নিজের কালো চাদরটা নিয়ে গেটের সামনে আসতেই দারোয়ান বলল, কি যাও? আরে আমার ভাই আসছে গ্রাম থেকে, ওর লগে কথা বলমু। মিরাজের কথা শুনে দারোয়ান দরজা খুলল। মিরাজ বাইরে এসে তিহানকে দেখতে না পেয়ে ফোন দিল। হ্যাঁ ভাই, আপনি কোথায়? একটু সামনে আসো। আচ্ছা। মিরাজ আরেকটু এগিয়ে যেতেই দেখল তিহান দাঁড়িয়ে আছে। মিরাজ ওর কাছে যেতেই বলল, তোমার চাদরটা দাও। মিরাজ চাদরটা দিতেই তিহান ওটা মাথার ওপর দিয়ে মুখের অর্ধেকটা ঢেকে বলল, দারোয়ান কিছু জিজ্ঞেস করলে বলবে আমি তোমার বড় ভাই। গ্রাম থেকে এসেছি, আজকে থাকব। আচ্ছা ভাই, চলেন। মিরাজ আর তিহান বাসার ভেতর ঢুকে গেল দারোয়ানকে বুদ্ধু বানিয়ে। বাসায় ঢুকে মিরাজ চাদরটা মিরাজকে দিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ মিরাজ, আমি কখনো তোমার এই উপকার ভুলব না। তারপর ছেড়ে দিয়ে নিশাতের রুমের সামনে গিয়ে দেখল দরজা লক করা। তিহান বাঁকা হেসে ডাবল চাবি বের করল। এই চাবিটা তিহানের কাছে আগেই ছিল। যাক, এখন এটা কাজে লাগল। ঘরে ঢুকে ভেতর থেকে লক করে দিয়ে সামনে তাকাতেই দেখল নিশাত ঘুমাচ্ছে। তিহান ওর দিকে তাকিয়ে বলল, হা, কি ঘুম? আমাকে জ্বালিয়ে তুই ঘুমাচ্ছিস? এত আরামে ঘুমাতে তো আমি দিব না। এটা বলে তিহান বাঁকা হেসে নিশাতের পাশে শুয়ে পড়ল। নিশাত ঘুমের ঘোরে পাশ ফিরে তিহানকে জড়িয়ে ধরল। ঘুমের ঘোরেই নিশাতের মনে হল কেউ একজন ওর পাশে শুয়ে আছে। নিশাত টিপটিপ করে চোখ খুলে দেখল আসলেই কেউ শুয়ে আছে। অন্ধকারে চেহারা ভালো বোঝা যাচ্ছে না। নিশাত ধরফরিয়ে উঠে বসে বলল, কে আপনি? তোর বর। এমন উত্তর শুনে নিশাত বুঝে গেল ব্যক্তিটাকে। নিশাত এবার রেগে বলল, কেন আসছো এখানে? তিহান উঠে বসে বলল, তুই তো জানিস আমার কোলবালিশ ছাড়া ঘুম আসে না। আর অয়নদের বাসায় কোলবালিশও নেই। কাকে জড়িয়ে ধরব বল? সেই জন্য এখানে এসেছি, তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। ফাইজলামি বন্ধ করো প্লিজ, যাও এখান থেকে। তোমার সাথে কথা বলতেও ঘেন্না লাগছে। কি করে পারলে বাবার নামে এতগুলো মিথ্যা বলতে? তিহান এবার রেগে গেল। নিশাত কি বলছে এগুলো? তিহান বেডসাইডে ল্যাম্পটা জেলে নিশাতের চোখের দিকে তাকিয়ে বললাম, এক বিন্দুও মিথ্যে বলিনি। একসময় তুই বুঝবি সত্যিটা, হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে। এতটুকু বলে তিহান নিশাতের রুম থেকে বের হয়ে গেল। তারপর দারোয়ানের সামনে দিয়েই বাসা থেকে বের হয়ে গেল। আর দারোয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আজকে 3 দিন হয়ে গেছে। তিহান একবারের জন্য নিশাতের সাথে কথা বলেনি। তবে যখন ভার্সিটিতে যেতে তখন দূরে দাঁড়িয়ে থাকত। নিশাতও 3 দিন তিহানকে ভীষণ মিস করেছে, কিন্তু এই অনুভূতি প্রশ্রয় দেওয়া যাবে না। আজকে প্রান্তর সাথে নিশাত শপিংয়ে যাবে, তাই ক্লাস শেষে নিশাত প্রান্তর জন্য অপেক্ষা করছিল। প্রান্ত আসতেই দুজনে রওনা হল। পিছনে ওদেরকে তিহান ফলো করছিল, কারণ তিহান কিছুতেই প্রান্তর সাথে ওকে একা ছাড়তে চায় না। এই প্রান্তের বিশ্বাস নেই, এত মার খাওয়ার পরও লজ্জা নাই। আবার ধেই ধেই করতে করতে চলে এসেছে। তিহান মনে মনে বলল, শালা একবার সবকিছু হাতে আসুক, তারপর তোকে এমনভাবে পিটাবো যে 6 মাস তোকে বিছানায় পড়ে থাকতে হবে। আমার নিশুর সাথে শপিং করা বের করব, একটু অপেক্ষা কর শুধু। কিছুক্ষণ পর ওরা শপিং মলে পৌঁছে গেল। নিশাত শাড়ি পছন্দ করছিল আর প্রান্ত ফোনে কথা বলছিল। হঠাৎ পাশের চেয়ার চোখ পড়তেই দেখল তিহানও শাড়ি দেখছে।
নিশাত ফিসফিস করে বলল, তুমি কি করো এখানে? শাড়ি দেখছি। তিহানও ফিসফিস করে জবাব দিল, আমি জানি তুমি শাড়ি দেখছ না, আমাকে ফলো করতে করতে এখানে এসেছ। তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? তুমি প্লিজ চলে যাও। প্রান্ত দেখলে কি বলবে? আমি কি ওর কোলে উঠে বসে আছি যে ও আমাকে কিছু বলবে? নিশাত আরও কিছু বলবে তার তিহানকে থামিয়ে দিয়ে বললে, এই লাল শাড়িটা পরলে তোকে খুব সুন্দর লাগবে। এটা নিয়ে নে। তোমার পছন্দ করা কোনো কিছুই আমি নেব না। না নিলে আমার কি? তিহান মুখ ভেঙচিয়ে বলল। তারপর উঠে বাইরে চলে গেল। 2 মিনিট পর প্রান্ত এসে বলল, শাড়ি নিয়েছ? হয়ে গেছে। তাহলে চলো জুয়েলারি দেখি। প্রান্ত আর নিশাত শাড়ির কর্নার থেকে বের হয়ে জুয়েলার্সের কর্নারে গেল। তিহান দূর থেকে হলেও ওদের চোখে চোখে রাখছে। মোটামুটি শপিং শেষ। প্রান্ত আর নিশাত শপিং মল থেকে বাইরে বের হয়ে গাড়িতে উঠবে তার আগেই নিশাত হঠাৎ করে বলল, আপনি বসুন, আমি আসছি। ভেতরে একটা ব্যাগ রয়ে গেছে। এটা বলে নিশাত আবার শপিং মলে ঢুকে শাড়ির দোকানে গিয়ে তিহানের দেখানো শাড়িটা কিনে নিল। তারপর বাইরে এসে গাড়িতে উঠে বসল। তিহান এগুলো সবই খেয়াল করে মুচকি হাসি দিল। গায়ে হলুদের ব্যস্ততা শুরু হয়ে গেছে সকাল থেকে। মাঝখানে একদিন চলে গেছে। এই একদিনে কেউ কারো সাথে কথা বলেনি। আর নিশাত বাইরেও বের হয়নি। তিহান অনেকবার ওদের বাসার সামনে এসেছিল, কিন্তু নিশাতের দেখা পায়নি। আর নিশাত বারান্দার দরজা আর রাস্তার দিকের দরজটা আটকে বসেছিল। বিকেলের দিকে নিশাতকে ওর বান্ধবীরা সাজাচ্ছিল। ওর বান্ধবীদের মধ্যে একজন অয়নের বউ রুমির বোন ছিল। আর তিহান এটা জানত, তাই রুমির বোনের কাছে একটা চিঠি দিয়ে বলল এটা নিশাতকে দিতে। সাজানো শেষ হলে রুমির বোন শিমু এটা নিশাতের হাতে গুজে দিয়ে কানে কানে তিহানের নাম বলে উঠে চলে গেল। নিশাত চিঠিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল, কারণ ওর রুমে অনেক মানুষ আছে। যদি কেউ দেখে ফেলে তাহলে কেল্লাফতে। ওয়াশরুমে এসে চিঠিটা খুলে নিশাত পড়তে লাগল। জানিস, ভালোবাসার ধর্মই হল পোড়ানো। কাউকে সত্যিকারে ভালোবাসলে ভালোবাসার অনলে পুড়তেই হবে। যেমন আমি পুড়ছি, তুই পোড়াচ্ছিস। বিয়ে তো করেই ফেলবি, অন্তত শেষবারের মতো দেখা করবি আজ। একটু দেখব তোকে। নিশাত চিঠিটা বুকের সাথে ধরে কান্না চাপাতে লাগল। এখন কাঁদলে সবাই সন্দেহ করবে, তাই কোনোমতে কান্না চাপিয়ে মনেমনে বলল, তুমি তো তাও তোমার ক্ষত দেখাতে পারো, কিন্তু আমি তো তাও পারি না। একদিকে তুমি, আরেকদিকে বাবা। আর যাই হোক, তোমার জন্য বাবাকে কষ্ট দিতে পারবো না। মা মারা যাবার পর উনি আমার একমাত্র সম্বল। তবে আজ আমি আসব তোমার সাথে দেখা করতে। তারপর কাগজটা কুটি কুটি করে ছিঁড়ে ওয়াশরুমের জানালা দিয়ে ফেলে বাইরে চলে এলো। একটু পর নিশাতকে ছাদে নিয়ে যাওয়া হলো। ছাদেই স্টেজ করা হয়েছে। নিশাতকে স্টেজে বসিয়ে ওর বান্ধবীরা ওকে খোঁচা মারা শুরু করল। নিশাতের আত্মীয় স্বজন অনেকেই এসেছে, কিন্তু তিতির খান, তনয় কেউই আসেনি। আসেনি বললে ভুল, আসাদ সাহেব কাউকে জানায়নি। আর তিহানও জানায়নি। কেন জানায়নি সেটা ওই ভালো জানে। হলুদের অনুষ্ঠান শেষ হতেই নিশাত ঘরে এসে শাওয়ার নিয়ে বাইরে এসে দেখল ফোনে তিহানের 10-12টা কল। নিশাত কল ব্যাক করতেই তিহান রিসিভ করে বললামই তোদের বাড়ির বাইরে আছি, চলে আয়। নিশাত কিছু বলল না। ফোনটা রেখে ঘর থেকে চুপি চুপি বের হয়ে দেখল সবাই শুয়ে পড়েছে। নিশাত মেইনডোর খুলে গেটের কাছে আসতেই দারোয়ান গেট খুলে দিল। নিশাত বাইরে গিয়ে দেখল তিহান দাঁড়িয়ে আছে। রাস্তার পাশের ল্যাম্পের আলোতে তিহানের মুখটা প্রচুর বিষণ্ণ লাগছে। চুলগুলো উস্কো খুস্কো, মুখে হাসি নেই।
নিশাতের ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করল। ধীর পায়ে তিহানের সামনে গিয়ে দাঁড়াল। তারপর ওর গালে এক হাত দিয়ে বললেই অবস্থা কেন তোমার? সেটা তুই ভালো জানিস। নিজেকে গুছিয়ে নাও, মুভ অন করো। আমার দ্বারা হবে না। চাইলেই সম্ভব। তাহলে তুই আমায় ভালোবাসলি না কেন? ভালোবাসা এত সহজ না, ভুলে যাওয়া সম্ভব না। এবার তোমারও বিয়ে করে নেওয়া উচিত। তুই রাজি থাকলে এখনই করব। আমার কথাগুলো সিরিয়াসলি নাও। আমি সিরিয়াসলি বলছি। আচ্ছা থাকো তোমার মতো, আমি যাচ্ছি। বলে নিশাত চলে যেতে নিলেই তিহান ওর হাত ধরে ফেলল। নিশাত ওর দিকে ঘুরে তাকাতেই দেখল চোখে পানি ছলছল করছে। ওই চোখের ভাষা স্পষ্ট, কোথাও একটু ভুল নেই, পরিষ্কারভাবে বলছে তুই ফিরে আয়। নিশাত তিহানের থেকে হাতটা ছাড়িয়ে চলে গেল। ওর চলে যাওয়ার দিকে তিহান কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। দুইজন দুই দিকে। শেষ পর্যন্ত ওদের রাস্তা কি এক হবে? একটু পরই নিশাতের বিয়ে। নিশাতকে ঘিরে সবাই বসে আছে। বরপক্ষ কিছুক্ষণের মধ্যেই আসবে। সবার মাঝেই আনন্দ, কিন্তু এত আনন্দের মাঝেও নিশাতের কিছু ভালো লাগছে না কেন, যেন মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। আর এদিকে তিহান অয়নদের ফ্ল্যাটে এসে একটা রুমের দরজা বন্ধ করে বসে বসে মদ গিলছে আর আবোল তাবোল বলছে। বাইরে থেকে অয়ন আর রুমি দরজা ধাক্কালেও দরজা খুলছে না। অয়ন আর রুমি আজ সকালেই বাসায় ফিরেছে আর তখন থেকেই দেখছে তিহান এমন আচরণ করছে। অয়ন দরজায় কান পেতে শুনতে পেল তিহান মাতাল অবস্থায় বলছে ছেলেরাই কেন ও দেবদাস্যস হয়, মেয়েরা দেবদাসী হয় না কেন ও? তিহানের এসব আবোল তাবোল কথা শুনে রুমি আর অয়ন দুজনেরই মাথা ঘুরতে লাগল। নিশাত রাস্তার সাইড দিয়ে দৌড়াতে দৌড়াতে অয়নের নাম্বারে কল দিল। নিশাতের নাম্বার দেখে অয়ন রিসিভ করতেই নিশাত বলল, ভাইয়া তিহান ভাইয়া কি আপনাদের বাসায়? হ্যাঁ ওই বাসায়। পাগলামি করছে প্রচুর। আচ্ছা ওনাকে একটু সামলান, আমি আসছি। বলে নিশাত ফোন রেখে একটা সিএনজি নিয়ে অয়নের বাসার দিকে রওনা দিল। ওর বাসার সামনে আসতেই সিএনজি থেকে নেমে এক দৌড়ে ভেতরে চলে গেল। পেছনে থেকে সিএনজি ওয়ালা ভাড়ার জন্য ডাকতে লাগল, কিন্তু সেই ডাক নিশাতের কানে পৌঁছাচ্ছে না। নিশাত অয়নদের দরজায় নক করল। দুইবার নক করতেই রুমি দরজা খুলল। নিশাত ভেতরে ঢুকতেই দেখল অয়ন সোফায় বসে আছে। আর ভেতরের রুম থেকে তিহানের কথা বলার আওয়াজ আসছে, আর সেটা স্বাভাবিক কণ্ঠে বলছে না। অয়ন নিশাতকে দেখে বলল, দরজা খুলছে না। ভেতরে বসে বসে মদ গিলছে আর হাবিজাবি বকছে। নিশাত কিছু না বলে দরজায় নক করল। নিশাত নক করতেই ভেতর থেকে তিহান বলল, ধুরর শালা, একটু শান্তি মতো মদ ও গিলতে দিবি না নাকি? নিশাত এবার বলল, তিহান ভাইয়া দরজা খোলো, আমি নিশাত। ভেতর থেকে তিহান হাসতে হাসতে বলল, শালা আমারর মনে হয় অনেক কক বেশি নেশা চড়ে গেছে, খালি নিশাতের কণ্ঠ শুনতে পাই। তিহান ভাইয়া প্লিজ দরজাটা খোলো, আমি সত্যিই নিশাত। এবার তিহানের টনক নড়ল। সে দরজা খুলতেই দেখল তার নিশাত বউ সেজে দাঁড়িয়ে আছে। লাল টুকটুকে বউ। তিহান একদৃষ্টিতে কিছুক্ষণ মাতাল চাহনিতে তাকিয়ে থেকে আচমকাই জড়িয়ে ধরল, তারপর অয়নকে ডেকে চিল্লিয়ে বলল, শালার রর পো, তাড়াতাড়ি কাজী ডাক। অয়ন ভ্রু কুচকে বলল, কেন? তোরে হাঙ্গা কর্মু, তাড়াতাড়ি ডাক। তিহানের এসব লাগামহীন কথা শুনে নিশাত, রুমির কান দিয়ে ধোয়া বের হতে লাগল। আর অয়নের তেমন একটা গায়ে লাগল না, কারণ ও জানে তিহান নেশা করলে এর চেয়েও আরও বেশি উল্টা পাল্টা কথা বলে। অয়ন ওর এক পেশেন্টকে কল দিল, কারণ ও নিজেই কাজী।
যেহেতু চেনা জানা আছেই তাই আর কষ্ট করার কি দরকার। তিহান এখনো নিশাতকে জড়িয়ে ধরে বসে আছে। নিশাত তিহানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেবার ছাড়ো আমাকে, আমি এখানেই আছি, জীবনেও ছাড়ব না, তোকে ছেড়ে যেতে দিব না, আজই বিয়ে করব তোকে। নিশাত তার কথা বাড়াল না, কারণ ও জানে তিহান এখনো মাতাল অবস্থায় আছে। একটু পর কাজী আসলে তিহান নিশাতকে ছাড়ল। দুজনেই পাশাপাশি বসে আছে। তিহান ঢুলছে আর নিশাত নিচের দিকে তাকিয়ে আছে। তারপর রুমি, অয়নের সাক্ষীতে দুজনের বিয়ে হয়ে গেছে নিশাত আর তিহানের। বিয়ে পড়ানো শেষে কাজী চলে এলো। কাজী যেতেই তিহান নিশাতের হাত ধরে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। অয়ন আর রুমি দরজা ধাক্কা দিতেই তিহান বলল, দোস্ত বাসর করব আমি, ডোন্ট ডিস্টার্ব মি। তিহানের কথায় দুজনই চলে গেল। তারপর তিহান বিছানায় ধপ করে শুয়ে পড়ল, সাথে নিশাতকেও টেনে ওর বুকের ওর ফেলে দিল। নিশাত হতভম্ব। তিহানের যে পুরো নেশা চড়ে গেছে এটা বোঝাই যাচ্ছে। তিহান নিশাতকে জড়িয়ে ধরে শুয়ে রইল। কিছুক্ষণ পর নিশাত তিহানের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হল। তারপর বাইরে এসে গহনাগুলো খুলে বাইরে বের হতেই দেখল রুমি টিভি দেখছে আর অয়ন কি একটা কাজ করছে। নিশাতকে দেখে রুমি বলল, কিছু লাগবে তোমার? হ্যাঁ ভাবি, এই শাড়িতে থাকা যাচ্ছে না, একটা শাড়ি দিবে? রুমি হেসে বলল, তুমি বসো আমি আসছি। রুমি ভেতরে গিয়ে ওর জন্য একটা সুতি শাড়ি এনে দিল। শাড়িটা হাতে নিয়ে নিশাত বলল, ভাবি কষ্ট করে একটু লেবু জল দিবে? তিহানকে খাওয়াবো। ঠিক আছে তুমি চেঞ্জ করো, আমি নিয়ে আসছি। রুমি এটা বলেই কিচেনে চলে গেল। আর নিশাত ঘরে এসে কাপড় পাল্টে নিল। একটু পর রুমি লেবুর শরবত নিয়ে এলো। নিশাত শরবতটা হাতে নিতেই রুমি বলল, কিছু দরকার পড়লে বলো। আর তুমি কি খাবে? না ভাবি, খেতে ইচ্ছে করছে না। ও যদি খায় তাহলে বলবো। আচ্ছা, তাহলে জামাইকে সামলাও। এটা বলে রুমি চলে গেল। রুমি যেতেই নিশাত দরজা আটকে তিহানের মাথার পাশে এসে বসল। তারপর মাথায় হাত বুলিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, তিহান ওঠো। তিহান সারা শব্দ নেই, সে একবার নেশায় বোধ হয়ে আছে। নিশাত অনেকক্ষণ ডাকাডাকি করার পর তিহান টিপটিপ করে চোখ খুলল। তিহানকে চোখ খুলতে দেখে নিশাত বলল, উঠে বসো। তিহান আস্তে আস্তে উঠে বসতেই নিশাত ওকে লেবুর শরবত খাইয়ে দিল। লেবুর শরবত খেয়ে আবার শুয়ে পড়ল। নিশাত আর ঘাটল না, তিহানের পাশেই শুয়ে পড়ল। আনুমানিক এখন রাত 10টা বাজে। এখন শুয়ে পড়লেও ঘুম আসবে না, কিন্তু তবুও শুয়ে থাকল। আনুমানিক ঘড়িতে রাত 1টা বাজে। তিহানের ঘুম ভেঙে গেল। আস্তে উঠে বসল। মাথাটা ভার ভার লাগছে। নেশা কেটে গেছে। মাথাটা ধরে 2 মিনিট বসেছিল, হঠাৎ নিশাতের কথা মনে পড়তেই পাশ তাকিয়ে দেখল নিশাত ঘুমিয়ে আছে। নিশাতকে দেখে বিয়ের কথা মনে পড়ে গেল। বিয়ে হওয়ার পর আর কিছু মনে নেই, কিন্তু নিশাত আসলো কিভাবে? আর ও তো নিজের ইচ্ছেতে প্রান্তকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এখানে আসলো কেন? তিহানকে এই বিষয়টা ভাবাচ্ছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে চাপা আনন্দও হচ্ছে। তিহানকে বসে থাকতে দেখে নিশাতও উঠে বসল। চোখ লেগে এসেছিল, কিন্তু হঠাৎ চোখ খুলে দেখল তিহান বসে আছে, তাই নিশাতও উঠে বসল। নিশাত তিহানের কাঁধে হাত রাখতেই তিহান ওর দিকে তাকাল। নিশাত জিজ্ঞেস করল, এখন ঠিক আছো? হ্যাঁ, কিন্তু আমার না বিশ্বাস হচ্ছে না যে আমাদের বিয়ে হয়েছে।
নিশাত হেসে তিহানকে জড়িয়ে ধরে বললেখন বিশ্বাস হয়েছে? হয়নি। তিহান মুচকি হেসে বলল। নিশাত তিহানের ঘাড়ে একটা চুমু দিয়ে বললেবার হল? না, এখনো হচ্ছে না। তিহান মুখ টিপে হাসল। নিশাত তিহানের ফাইজলামি বুঝতে পেরে বলল, বিশ্বাস না হলে আমি প্রান্তর কাছে যাচ্ছি। এটা বলেই তিহানের গলা ছেড়ে দিয়ে বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই তিহান ওকে ঘুরিয়ে ধরে বিছানার ওপর আটকে ধরে নিশাতের মুখের ওপর ঝুঁকে বলল, একদম মেরে ফেলব। নিশাত কিছু না বলে অন্যদিকে তাকিয়ে হাসল। তিহান টুপ করে নিশাতের নাকে একটা চুমু দিয়ে বললাম, আর দিকে তাকিয়ে একটু হাস। আমিও দেখি। নিশাত ওপরের পাড়টি দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে হাসি আটকানোর চেষ্টা করছে। তিহান ওকে নিজের বুকে নিয়ে বলল, হঠাৎ এই অধমের প্রতি আপনার দয়া হল কেন? সরি তিহান ভাইয়া। নিশাতকে আর কিছু বলতে দিল না। তিহান তার আগেই ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, এই লাস্টবার বললাম, আমাকে ভাইয়া বলবি না। শুধু তিহান বলবি। ভাইয়া বললে দিলে চোট লাগে। নিশাত ফিক করে হেসে দিল। তারপর বলল, তাহলে আমি আরও বলবো। তিহান কপট রাগ দেখিয়ে বলল, তাহলে আমি তোকে নিশাত আপু বলবো। তিহান ভাইয়া প্লাস নিশাত আপু নাইস জড়ি। তিহানের কথা শুনে নিশাতের হাসি বন্ধ হয়ে গেল। এবার তিহান হাসা শুরু করল। তারপর নিশাতের নাক টেনে দিয়ে বললার, বলবি ভাইয়া? না, কখনো না। নিরপেক্ষ মুখ। তিহান আবার হাসল। তারপর বলল, এবার বল কিভাবে কি হল? নিশাত তিহানের চুলগুলো আওলাঝাওলা করে বলল, আমাকে মাফ করে দাও না প্লিজ। কিসের জন্য? তিহান ভ্রু কুঁচকে বলল, এই যে আমি তোমার কথা বিশ্বাস করিনি সেই জন্য। নিশাতের কথায় তিহান হালকা হেসে নিশাতের মাথা একটা চুমু দিয়ে বললামই জানতাম তুই বিশ্বাস করবি না, আর এটাই স্বাভাবিক, কারণ ছোটবেলা থেকেই তুই তাকেই বাবা মেনে এসেছিস। আর খালাম্নিও তোকে কিছু বলেনি এই বিষয়ে, তাই তুই বিশ্বাস করিসনি। তুই নিজের জায়গায় ঠিক। ধর এখন কেউ এসে যদি আমাকে বলে তিতির খান আমার মানা, তাহলে কি আমি বিশ্বাস করব? অবশ্যই না, কারণ ছোটবেলা থেকে তাকে আমি মা বলে এসেছি। সেই জন্য তার প্রতি আমার একটা অন্ধবিশ্বাস আছে। তেমনি তোরও এমন হয়েছে, এই জন্য তোর প্রতি আমি রেগে নেই। আমি সবসময় আমার ভালোবাসায় বিশ্বাস রেখেছি। আমি নিজেও জানি না আমি তোকে কতটা ভালোবাসি, আর আমার ভালোবাসায় আমার বিশ্বাস আছে। তিহানের কথায় নিশাত কান্না করে দিল। সবসময় এই মানুষটাই কেন ওকে এত বোঝে? নিশাতের কান্না দেখে তিহান ওর চোখ মুছে দিয়ে বললাবার কান্না করলে কিন্তু আপু বলে ডাকব। নিশাত কান্নার মাঝেই হেসে দিল। তিহান এই দৃশ্যটা প্রাণভরে দেখতে লাগল। টেবিল ল্যাম্পের ম্লান আলোয় নিশাতের ভেজা চোখ আর হাস্যজল মুখটা দেখে তিহানের বুকে একটা শীতল পরশ বয়ে গেল। কি দেখছ এভাবে? নিশাত হাসা বন্ধ করে বলল, আমার মায়াবিনীকে। তিহান তৃপ্তির হাসি দিয়ে বলল। তিহানের কথায় নিশাত লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো, হাসল। তিহান ওর মুখটা ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, যখন হাসবি তখন আমার দিকে তাকিয়ে হাসবি। আমার লজ্জা করে। নিশাত তিহানের বুকে মাথা রেখে বলল, আহারে আমার লজ্জবতী রে। এটা বলে গাল টেনে দিল। তারপর বলল, হুম, এখন বল আসলি কিভাবে? আর সবটা জানলি কিভাবে? নিশাত তিহানের বুকে মাথা রেখেই শান্ত কণ্ঠে বলতে লাগল, প্রান্তরা আশায় সবাই ওদের নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমি উঠে মায়ের রুমে গেলাম। কেন জানি না মাকে খুব মনে পড়ছিল। ওনার রুমে গিয়ে আলমারি খুলে মায়ের একটা শাড়ি নিলাম, যেটা আমি পছন্দ করে কিনে দিয়েছিলাম মাকে। এই শাড়িটা আম্মু প্রায়ই পরত।
শাড়িটা বুকে জড়াতেই চোখ ফেটে জল আসতে লাগল। কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, আমার এক ফ্রেন্ড এসে তাড়া দিতে লাগল। আমি মায়ের শাড়িটা রেখে আলমারিটা বন্ধ করে যেতে নিলেই একটা খাম দেখতে পেলাম। কৌতূহলবশত খামটা উঠাতেই তার ওপর আমার মায়ের হাতের লেখা দেখতে পেলাম। খামের ওপর লেখা নিশাতের জন্য। আমি চিঠিটা খুলে ফেললাম। তার পড়া শুরু করলাম। বাবুই, তুই এই চিঠিটা অবশ্যই পড়বি। আমার শরীর খুব খারাপ লাগছে। আমি হয়তো আর বাঁচব না। তাই চিঠিটা লিখলাম। তোকে ফোন করলে তুই কেঁদে কেটে ভাসিয়ে ফেলবি, তাই আর ফোন করিনি। তোকে আমি একটা কথা লুকিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সেটার খেসারত আমি আজ দিচ্ছি। পারলে আমাকে ক্ষমা করিস বাবুই। তোর বাবা তোর জন্মের 6 মাস পরই মারা যায়। তোর বাবা মারা যাওয়ার পর আমি একবারে ভেঙে পড়ি। আমার অবস্থা দেখে তোর নানু আসাদের সাথে জোর করে আমাকে বিয়ে দেয়। আমি বিয়ে করতে চাইনি, কিন্তু আমার কোনো কথাই শোনেনি তারা। এরপর আসাদকে বিয়ে করলাম। আসাদকে নিয়ে এই বাসায় থাকতে লাগলাম। ও কখনো ওর বাবা মার সাথে আমার দেখা করায়নি। জিজ্ঞেস করলে বলতো ওর নাকি বাবা মা নেই। প্রথম প্রথম এগুলো জিজ্ঞেস করলেও পরে আর জিজ্ঞেস করিনি। আসাদ তোকে মেনে নিয়েছিল। আমাদের দিন ভালোই চলছিল। আমি কখনো ভাবিনি যে তোকে তোর সম্পত্তির জন্য মেনে নিয়েছিল। হ্যাঁ, তোর বাবা তোর নামে সম্পত্তির 30% আর তোর স্বামীর নামে 70% লিখে দিয়েছে। আর সেই জন্যই ও তোকে মেনে নিয়েছিল। ও তোকে ওর আগের বউয়ের ছেলের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিল। আমি কখনো ভাবতে পারিনি ও এমন করবে। আমি জানতামও না এসব, কিন্তু কাল রাতে আমি ওর আর ওর ছেলের সব কথা শুনতে পাই। ও জানে না আমি যে সব জানি। বিশ্বাস কর মা, আমি অনেক কষ্ট পেয়েছি। আমি এটা নিতে পারছিলাম না। আমার নিঃশ্বাস আটকে আসছিল। আমি আর লিখতে পারছি না। এখন আমার ঘুম প্রয়োজন। এটাই হয়তো আমার শেষ ঘুম। আমি হয়তো আর ঘুম থেকে উঠব না। কিন্তু আমি চাই তুই এই চিঠিটা পড়, আর এটা যাতে কোনোভাবেই ওই জানোয়ারের হাতে না পড়ে। আর শেষে আরেকটা কথা বলবো, তুই তিহানকে বিয়ে করবি। ও তোকে অনেক ভালোবাসে। আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। এই পৃথিবীতে আমার পর যদিও কেউ তোকে সত্যিকারে ভালোবাসে তাহলে সেটা তিহান। ভালো থাকিস। ইতি, তোর মা। নিশাত একটানে সবটা বলে থামল। আর তিহান সবটা শুনে দীর্ঘশ্বাস ফেলল। একটা চিঠি কত কিছু বদলে দিল। যদি নিশাত এই চিঠিটা না পেত তবে কি হতো? হয়তো ওপরওয়ালা এটাই ঠিক করে রেখেছিল ওদের কপালে, তা না হলে বিয়ের আসর থেকে কোনো মেয়ে পালিয়ে এসে আরেকজনকে বিয়ে করে। তিহান কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করল, যেন ওই চিঠিটা পড়ে আমার অনেক কান্না পেয়েছিল। আমি বসে পড়েছিলাম কাঁদতে কাঁদতে। বেশ কিছুক্ষণ হওয়ার পর আমি না যাওয়ায় মিরাজ ভাইয়া এসে বলল আমাকে নাকি ডাকছে। আমি মিরাজ ভাইয়ার হাতটা ধরে কাঁদতে কাঁদতে বললাম, ভাইয়া আমাকে বাঁচান, আমি এই বিয়ে করব না। মিরাজ ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে আমার ঘরের বারান্দায় যেতে বললেন। আমি আমার ঘরের বারান্দায় গিয়ে দেখলাম মিরাজ ভাইয়া আমার বারান্দায় মই ধরে আছে। আমি মই ধরে দ্রুত নিচে নামলাম। এদিকটা কেউ ছিল না তেমন, তাই সমস্যা হয়নি। মিরাজ ভাইয়া বাড়ির পেছনের সাইটে নিয়ে এসে একটা ছোট গেট খুলে দিয়ে বললে, নাও তুমি। আমি দেখছি এদিকটা। আমি মিরাজ ভাইয়াকে ধন্যবাদ দিয়ে রাস্তা ধরে দৌড়াতে লাগলাম। এতটুকু বলে নিশাত আবার থামল।
তিহান নিশাতের কপালে আরেকটা চুমু দিয়ে বলল, বাহ, আমার বউটা এত সুন্দর করে পালালো। যাই হোক, মিরাজকে একটা ট্রিট দিতেই হবে। নিশাত মুখ ভার করে বলল, আমাকে ট্রিট দিবা না? আমি তো তোরই। নিশাত তিহানের কথায় হাসল আর বলল, পাগল। পাগল তোর জন্যে রে পাগল এমন। এতটুকু বলে হাসল। এভাবেই দুজনে হাসাহাসি, ঝগড়া, খুনসুটি দিয়ে রাত পার করল। সারা রাত কেউই ঘুমায়নি। তাই সকাল সকাল নামাজ পড়ে দুজনই ঘুমিয়ে পড়ল। দেয়াল ঘড়িতে 10:45 বাজে। অনেক বেলা হয়ে গেছে। নিশাত চোখ কচলাতে কচলাতে উঠে বসল। পাশে তাকাতেই দেখল তার দেওয়ানা বর তার শাড়ির আঁচল নিজের হাতে বেঁধে রেখে ঘুমাচ্ছে। নিশাতের হাসি পেল। যেন নিশাত পালিয়ে যাবে তাই তিহান ওর শাড়ির আঁচল বেঁধে রেখেছে। নিশাত তিহানের মুখের ওপর ঝুঁকে টুক করে ঠোঁটে আলতো একটা চুমু দিয়ে চুলে হাত বুলিয়ে কানে কানে বললাম, আর দেওয়ানা বর এবার উঠুন, অনেক বেলা হয়ে গেছে। তিহানের সারা শব্দ নেই। নিশাত আরও কয়েকবার ডাকার পরও না ওঠায় ও আর না ডেকে নিজের আঁচলটা তিহানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে তিহান এখনও ঘুমাচ্ছে। নিশাত এবার তিহানকে কাতুকুতু দিতে লাগল। এতে কাজও হল, তিহান একটু নড়েচড়ে উঠল। নিশাত উৎসাহ পেয়ে আরও দিতে লাগল। তিহানের ঘুম ভেঙে গেল। ও এক ঝটকায় নিশাতকে নিজের বুকের ওপর এনে ফেলল। তারপর বললাম, আমাকে খুব মিস করছিস তাই না? একদম না, আমি তো আমার অভদ্র প্রেমিকটাকে মিস করছিলাম। নিশাত হেসে বলল। তিহান দুষ্টু হেসে নিশাতের কোমর জড়িয়ে ধরল। তারপর বললামই সারা জীবন তোর কাছে অভদ্রই থাকব। আমিও সেটাই চাই। নিশাত চোখ মেরে বলল। তিহান হাসল। তারপর উঠে বসে নিশাতকে পেছনে থেকে জড়িয়ে ধরে বললামই যে কতটা খুশি, তোকে কিভাবে বলো বোঝাবো? নিশাত হেসে বলল, আচ্ছা এখন যাও, ফ্রেশ হয়ে আসো, অনেক বেলা হয়ে গেছে। রুমি ভাবি কি মনে করবে বলো তো? তিহান ওয়াশরুমে যেতে যেতে বলল, কিছুই মনে করবে না, কাল আমাদের বাসর রাত ছিল। যদিও বাসর হয়নি, বলেই দুষ্টু একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। নিশাত দরজা খুলতেই দেখল রুমি সোফায় বসে কার সাথে যেন কথা বলছে। নিশাতকে দেখে ফোনটা রেখে দিয়ে মুচকি হেসে বলল, কি গো, ঘুম ভাঙল? নিশাত একটা লজ্জা মিশ্রিত হাসি দিল। রুমি ওর মুখের দিকে তাকিয়ে জোরে হেসে দিয়ে বলল, লজ্জা পেও না, আসো বসো, নাস্তা করো। আর তিহান উঠেছে? হ্যাঁ, ফ্রেশ হচ্ছে। আচ্ছা, আমি নাস্তা দিচ্ছি টেবিলে, তিহানকে নিয়ে আসো। তিহান ফ্রেশ আসতেই নিশাত আর তিহান নাস্তা করে উঠতে নিলেই কে যেন দরজায় নক করল। রুমি গিয়ে দরজা খুলতেই পুলিশ ঢুকল ঘরে। ঘরে ঢুকেই বলল, তা শরীফ খান তিহান কি আছেন? নিজের নামটা কানে আসতেই তিহান ড্রয়িং রুমে এসে দেখল পুলিশ, সাথে নিশাতও এলো। ওরা দুজনই অবাক পুলিশকে দেখে। তিহান কিছুটা বিস্ময় কাটিয়ে বলল, জি আমি তাশরিফ খান তিহান। আপনার নামে রেপ এবং কিডন্যাপিংয়ের মামলা করা হয়েছে। কিন্তু আমি তো এগুলো কিছুই করিনি। তিহান বিচলিত হয়ে বলল, কিন্তু আপনার নামে আসাদ রহমান মামলা করেছেন। আপনি তার মেয়ে নিশাত রহমানকে করে কিডন্যাপ করে রেপ করেছেন, এমন অভিযোগ আনা হয়েছে আপনাদের বিরুদ্ধে। অফিসারের কথা শুনে নিশাত তিহান দুজনকেই চিন্তিত হয়ে গেল। রুমি এই অবস্থা দেখে অয়নকে কল দিয়ে ইমার্জেন্সি আসতে বলল। ইন্সপেক্টর আবার বলল, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। ইন্সপেক্টর কথা শেষ করতেই নিশাত বললামই নিশাত রহমান, আর তাশরিফ খান তিহান আমার স্বামী।
তার ওপর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কাল রাতে আমাদের বিয়ে হয়েছে। নিশাত নিজের ফোন থেকে অফিসারদের কাবিনা নামার ছবি দেখাতে যাবে এমন সময় ওখানে আসাদ সাহেব উপস্থিত হলেন। আসাদ সাহেবকে দেখে নিশাত আর তিহান দুজনেই তার দিকে তাকাল। নিশাতের চোখে মুখে স্পষ্ট রাগ। আসাদ সাহেব অফিসারকে বললেই ছেলেটা আমার মেয়ের সর্বনাশ করেছে, ওকে নিয়ে। আর কথা শেষ করতে পারল না আসাদ সাহেব, তার আগেই নিশাত রাগে চিৎকার করে বলল স্টপ। নিশাতের চিৎকারে আসাদ সাহেব চুপ হয়ে গেল। নিশাত আসাদ সাহেবের দিকে কঠিন দৃষ্টি দিয়ে বলল, কে আপনার মেয়ে? আমি তো আপনার মেয়ে নই। আপনি আমার বাবা নন। আপনি আমার মায়ের দ্বিতীয় স্বামী। তিহান জোর করে আমাকে বিয়ে করেনি, আমি স্বেচ্ছায় তাকে বিয়ে করেছি। সে আমার স্বামী। নিশাত এটা বলে ফোন থেকে অফিসারদের কাবিনের ছবিটা দেখাল। আসাদও দেখল। ছবিটা দেখে ওর ভেতরে ভয় চলে এলো। তবুও পরিস্থিতি সামলানোর জন্য বলল, নিশাত মা কি বলছ? আমিই তো তোমার বাবা। আর তুমি ভয় পাচ্ছ কেন বলে দাও, তিহান তোমাকে জোর করে বিয়ে করেছে। ও জোর করার কে? আমার সম্মতি না থাকলে ও আমাকে জোর করলেও বিয়ে করতে পারত না। আর বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা নিজের সিদ্ধান্ত নিজে নেয়। সো আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিয়ে করেছি। এখানে আপনি বলার কে? আপনি তো আমার বাবাও না। এবার আসাদ সাহেব ইন্সপেক্টরকে বলল, অফিসার ওই ছেলেটা আমার মেয়েকে মিথ্যা বলতে বাধ্য করছে, আপনি ওকে নিয়ে যান। নিশাত বলল, পারলে নিয়ে গিয়ে দেখান। আর আপনারা প্রমাণ ছাড়া কোনো সাহসে আমার স্বামীকে নিয়ে যেতে এসেছেন। এই লোকটা যে তিহানের নামে এত অভিযোগ এনেছে, এগুলোর কি প্রমাণ আছে তার কাছে? সুষ্ঠু প্রমাণ নিয়ে তারপর আসবেন। ইন্সপেক্টর নিশাতের কথার মারপ্যাচে পড়ে আর কিছু বলতে পারল না। তাই সে আসাদ সাহেবকে বলল, মিস্টার আসাদ, মিসেস তিহান ভুল কিছু বলেনি। প্রমাণ ছাড়া আমরা কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারব না। এবার নিশাত বাঁকা হেসে বলল, ইন্সপেক্টর এই লোকটাকে অ্যারেস্ট করুন। এই লোকটা আমার সম্পত্তির জন্য আমাকে তার আগের বউয়ের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আমার কাছে এর প্রমাণ আছে। এই বলে নিশাত ঘরে চলে গেল। আর ওর বেনারসি শাড়ির আঁচলের বাঁধনের সেই চিঠিটা নিয়ে ফিরে এলো। এটা ইন্সপেক্টরের দিকে এগিয়ে দিয়ে বললাম, আর মা মৃত্যুর আগে সব বলে গেছেন এই চিঠিতে। আর আপনি আমার আর এই লোকটার ডিএনএ চেক করতে পারেন। আর মিস্টার আসাদের ছেলে প্রান্ত উত্তরায় থাকে। আমি অ্যাড্রেস দিচ্ছি। নিশাত প্রান্তর অ্যাড্রেস দিয়ে দিল। ইন্সপেক্টর আসাদ সাহেবকে অ্যারেস্ট করে সেখান থেকে চলে গেল। এতক্ষণ সবকিছু নিশাত একাই করছিল। তিহান একটা কথাও বলেনি। যেখান তার বউই সবাইকে নাজেহাল করে দিচ্ছে সেখান আর তার যাওয়ার দরকার নেই। তাই তিহান নিশ্চিন্তে দাঁড়িয়ে ফোন টিপছিল। নিশাত তিহানকে ফোন টিপতে দেখে কপট রাগ দেখিয়ে বলল, ফোন টিপছ কেনে? এখনই তো তোমায় ধরে নিয়ে যেত। তিহান হেসে বলল, কারো সাহস আছে নাকি আমাকে নিয়ে যাওয়ার? আমার মিসেস আছে না। তিহানের কথায় নিশাতও হেসে দিল, সাথে রুমিও। ওদের হাসির মাঝেই অয়ন এসে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে রে? এবার রুমি বললাহা, তোমার এপিসোডটা মিস হয়ে গেল। ব্যাপার না, আমি তোমাকে পরে বলবো। তারপর নিশাত আর তিহান ওদের থেকে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে এলো। তিহান আর নিশাত জোরে জোরে হাঁটছে। তা না হলে ট্রেন মিস হয়ে যাবে। আজ দুজনই ঘুম থেকে উঠতে লেট করেছে, তাই দেরি হল। এই 10 দিনে পুলিশি ঝামেলা সমাধান করে এখন কুষ্টিয়ার পথে যাত্রা হল দুইজন। ইতিমধ্যে সবাই জানে বিয়ের খবর, কিন্তু কেউ মানেনি। তাদের কথা দাওয়াত ছাড়া বিয়ে মানি না।
তিতির খানও বলেছেন কুষ্টিয়া আসতে ওদের বিয়ে আবার দেবেন। সেই উদ্দেশ্যেই কুষ্টিয়া যাত্রা। আর সব প্রমাণের ভিত্তিতে আসাদ সাহেবকে 3 বছরের জেল দিয়েছে আদালত। আর প্রান্তকে ধরতে পারেনি, সে পালিয়েছে। ট্রেন স্টেশনে এসে দুজনই দৌড়াচ্ছে। ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। নিশাত আর তিহান দুজনে দুজনের হাত ধরে দৌড়াচ্ছে। কাঁধে দুজনের ব্যাগ। দৌড়াতে দৌড়তে তিহান ট্রেন ধরতে পারল। নিজে উঠে নিশাতকেও টেনে উঠাল। ট্রেনে উঠে দুজনই দুজনকে জড়িয়ে ধরে হেসে দিল। দুজনেরই হৃৎপিণ্ড ফুল গতিতে ছুটছে। শেষ বগিত দরজার সাথে তিহান হেলান দিয়ে আছে আর নিশাত ওর বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। বাতাসে দুজনের নিশাতের চুলগুলো উড়ছে। তিহান ঠিক করছে না প্রেয়সীর চুল, কারণ এই অভদ্র চুলগুলোই তিহানের ভালো লাগছে। সবসময় ভদ্রতা মানায় না। নিশাত তিহানের ঘরে বসে আছে বউ সেজে। একটু আগে তো নয়, তিতির খান আর মেহের ওকে দিয়ে গেছে। আজ আবার তাদের বিয়ে হল, খুব ধুমধামে। ঢাকা থেকে ফিরে তিতির খানের কথা রাখতে গিয়ে আবার বিয়ে হল। এছাড়াও তিহানের বন্ধুবান্ধবরাও চাইছিল। তিহান এখনো আসেনি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আর নিশাত বসে বসে বোরিং হচ্ছে। আর বসে থাকতে ভালো লাগছে না, তাই বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। আজ বাইরে চাঁদের আলোস ঝলমল করছে। আজ বোধহয় পূর্ণিমা। হঠাৎ তিহান পিছন থেকে নিশাতকে জড়িয়ে ধরল। নিশাত কিছুটা কেঁপে উঠল। তিহান কানে কানে বলল, যাবি? নিশাত মৃদু কণ্ঠে বলল, কোথায়? বিশ্বাস আছে? আছে। তাহলে চল। তারপর নিশাত আর তিহান ফ্রেশ হয়ে একসাথে নামাজ পড়ে কাপড় পাল্টে বেরিয়ে পড়ল। নিশাত এখনো জানে না সে কোথায় যাচ্ছে। তিহান নিশাতকে গড়াই নদীর তীরে নিয়ে এল। ঘাটে নৌকা বাঁধা। তিহান নিশাতের হাত ধরে বলল, নৌকায় ওঠ। নিশাত নৌকায় উঠল। সাথে তিহান উঠল। নিশাত ভ্রু কুঁচকে বলল, নৌকা চালাবা কে? আজ এই নৌকার মাঝি আমি আর তুই মাঝির বউ। নিশাত হাসল। পূর্ণিমার আলোয় ওর হাসিটা অপরূপ লাগছে তিহানের কাছে। গড়াই নদীর বুক চিরে জ্যোৎস্না বিলাস করছে একজোড়া সুখপাখি। আসলেই ভালোবাসা অনিন্দ সুন্দর। তিহান নৌকা বাইতে বাইতে গান ধরল, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যত না। তাদের ভালোবাসাগুলো যেন যত্নে থাকে। সমাপ্ত।